রাজনীতি করি, আমি অনেক আগে থেকে বলেছি যে রাজনীতি যখন আমরা করি তখন প্রত্যেকটা রাজনীতি করার প্রত্যেক ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে। তেমনি আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন, আমি সবসময় বলেছি যে বৃক্ষ তার ফলে পরিচয়। শুধু মিরপুর থানা না, কুষ্টিয়া জেলা বিএনপির ঘাঁটি। তাহলে এই ঘাঁটি থেকে যখন যেই ওয়ার্ডে যে যেভাবে ফলাফল করতে পেরেছেন, এই ফলাফলটাই হইল বৃক্ষ তোমার ফলে পরিচয়। সে কারণে আপনারা যে যেভাবে রাজনীতি করবেন, প্রত্যেকের মাথায় থাকতে হবে যে যার যার এলাকা, সেই এলাকাতে আপনাকে অবশ্যই ধানের শীষের অবস্থান শক্ত করতে হবে। এই শক্ত করার জন্য আমাদের প্রত্যেক নেতা কর্মীর উচিত আমাদের কোথায় কোথায় কিভাবে ভুল হয়েছে সেই ভুলগুলোকে শুধরানো। আমরা কিভাবে এলাকায় কাজ করব, কিভাবে এলাকার মানুষের জন্য কাজ করব, সেই বিষয়গুলো আমাদের নিজেদের উপলব্ধি করতে হবে। আমরা সেই আঙ্গিকে পর্যায়ক্রমে এই এলাকার উন্নয়নে কোথায় কোথায় কি কাজ করা যায় সে বিষয়ে আমরা প্রত্যেকে কাজ করব। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কাজ করার যে আগ্রহ, আমাদের সততা, আমরা যেন প্রত্যেকে ভালো কাজের সাথে সবসময় জড়িত থাকি। আমরা যেন সকল ধরনের চাঁদাবাজি, সকল ধরনের অত্যাচার, হয়রানি থেকে আমরা প্রত্যেকে যেন যার যার অবস্থান থেকে দূরে থাকি। আমরা অনেক সময় স্টেজে যখন দাঁড়াই, যখন বক্তৃতা দিই, সবাই ভালো ভালো কথা বলি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা আমার কাছে অনেক ধরনের বক্তব্য, অনেক ধরনের কাজকর্মই আমার কাছে কানে আসে। আমাদেরকে সে জায়গা থেকে অত্যন্ত সচেতন হতে হবে। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আমাদের এখন ভাবতে হবে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে সরকার গঠন করছে, কিন্তু আমরা কেন সেইখানে মিরপুর ভেড়ামারায়, মিরপুর থানায় কিংবা চিথলে ইউনিয়নে কেন আমরা সেই জায়গায় আমরা এত পিছিয়ে গেলাম? সেই জায়গা থেকে আমাদের উচিত আমাদের প্রত্যেক ক্ষেত্রে ভালো কাজ করা, মানুষের পাশে থাকা এবং নিজেদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়, সেই বিষয়গুলো সাংগঠনিকভাবে কিভাবে আমরা ভালো কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং কাজ করা। আমি এর আগেও বলেছিলাম, নির্বাচনের আগে বলেছিলাম যে যদি আমরা নির্বাচনে হারি তাহলে আপনারা ঠেলাঠেলি করেও আরাম পাবেন না। আমরা যখন নির্বাচনে হেরেছি, আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে আমাদের যে রাস্তা, আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, সেগুলো আরো বেশি জটিল হয়ে গেছে। আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আজকে যেই সভার যেই নাম দেয়া হয়েছে মাদক বিরোধী মত বিনিময় সভা, মাদক বর্তমানে একটি চরম সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যে কোনো বিষয়ে, যে কোনো অন্যায় শুরু মাদক থেকে। এলাকায় যদি চুরি হয়, দেখবেন চুরি হচ্ছে কারণ হচ্ছে যে মাদক সেবী, সে মাদক পাচ্ছে না বলে চুরি করছে। যদি ছিনতাই হয় তাহলে দেখবেন যে মাদক পাচ্ছে না বলে ছিনতাই করছে। একটি পরিবারে যদি একজন মাদক সেবী থাকে, সেই পরিবার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট।
তার মাদকের পয়সা জোগাড় করার জন্য, তার অন্যায় অত্যাচার সহ্য করার জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র যিনি মাদক সেবী শুধু সে না, সম্পূর্ণ পরিবার, সম্পূর্ণ এলাকার বিভিন্ন কাজে তখন ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে আমাদের মাথায় রাখতে হবে যে মাদক যেমন একটি গুরুতর অপরাধ। কেন? কারণ মাদক যদি আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বহন করেন, তাহলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা অনেক সময় বুঝে না বুঝে মাদক বহন করতে দেখেছেন। অল্প পয়সার জন্য বাসের ড্রাইভার, বাসের সুপারভাইজার, বাসের হেল্পার দেখা যায় মাদক বহন করছে এবং এই কারণে তার মৃত্যুদণ্ড হচ্ছে। পরে যখন আমি জিজ্ঞেস করলাম তার আত্মীয় স্বজনকে, তার এই যে মৃত্যুদণ্ড হলো, সে কেন এই মাদক নিয়েছে, বলে যে 2000 টাকার জন্য নিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিবে বলে। একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে মাদক শুধুমাত্র প্রশাসন বন্ধ করতে পারবে এই চিন্তা করলে হবে না। মাদক বন্ধ করার জন্য সমাজে যারা প্রতিষ্ঠিত, যারা সমাজকে প্রতিনিধিত্ব করেন, যারা সমাজের নেতৃত্ব দেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। শুধু সমালোচনা করলে হবে না যে মাদক বাড়ছে এই কথা যারা মনে করেন, এই কথা নিয়ে যারা ভাবেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাদেরকেও বিভিন্ন জায়গায় যেখানে বলা দরকার সেখানে বলতে হবে কারা মাদক সেবন করছে, কারা মাদক বহন করছে, কারা মাদকের ব্যবসা করছে, কারা মাদকের প্রশ্রয় দিচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে মিরপুর থানায় একটি নজির সৃষ্টি হয়েছে যে মাদক সেবী, মাদক বহনকারী ধরার পরে যারা তদবির করতে গেছিলেন তাদেরকেও থানায় আটকে রাখা হয়েছিল। সুতরাং মাদক সেবী ধরা পড়ার পরে কেউ তদবির করবেন না, সেটাও আপনার জন্য বিপজ্জনক। মাদক বন্ধ করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল। আমি জোর গলায় বলেছি যে কেউ মাদকের অভিযোগে ধরা পড়লে আমি তার জন্য তদবির করব না, সে যেই হোক। এবং এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে যে মাদক নিয়ে ধরা পড়ার পরেও, আমার নাম বলার পরেও প্রশাসন তাদের ছাড়ে নাই। সুতরাং মাদকের ব্যবসা যারা করবেন, মাদক যারা বহন করবেন, তাদেরকে অবশ্যই মাদককে ছাড়তে হবে। আমি আবারও বলছি, এক মাদক সকল অন্যায়ের সূত্র হচ্ছে এই মাদক থেকে। মাদক থেকে হত্যা হচ্ছে, মাদক থেকে চুরি হচ্ছে, মাদক থেকে ডাকাতি হচ্ছে, মাদক থেকে ছিনতাই হচ্ছে। সুতরাং আমাদেরকে মাদক বহন করা, সেবন করা, মাদকের প্রশ্রয় দানকারীকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। আমরা সবসময় অন্যের সমালোচনা করি। আমি মনে করি সাধারণ মানুষ যখন সচেতন হবে, তখন মাদক আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আপনি যখন জানেন যে এই এলাকায় কে মাদক সেবন করছে, কারা মাদককে প্রশ্রয় দিচ্ছে, আপনারা যারা জানবেন যে যারা মাদকের প্রশ্রয় দিচ্ছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সাথে বসে চা খাওয়া যাবে না, তাদের সাথে গল্প করা যাবে না, তাদেরকে বিয়েতে দাওয়াত দেওয়া যাবে না। এই প্রক্রিয়া যেদিন এলাকার মানুষ শুরু করবে, সেদিন দেখবেন আর কেউ মাদকে প্রশ্রয় দিচ্ছে না। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে আমরা প্রত্যেকটা সামাজিক কাজকে সমালোচনা করি, কোনো অনিয়ম হলে সমালোচনা করি, কিন্তু নিজে কোনো ভূমিকা রাখি না। প্রথমত যারা মাদক সেবন করবে, যারা বহন করবে, তাদের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া শুরু করে, মিডিয়াতে দেওয়া শুরু করে। আর যারা মাদক সেবী, মাদক বহনকারীদেরকে যারা প্রশ্রয় দিবে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করে, দেখবেন মাদক বন্ধ হয়ে গেছে। এরপরে আসছি এলাকার কাজ নিয়ে। ইতিমধ্যে বলেছেন এখানে মাঠের কথা,
খেলার মাঠের বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা আমার সাথে কথা বলবেন। আমি চেষ্টা করব মাঠের ব্যাপারে কোনো প্রক্রিয়া যদি করা যায় সেটা স্থানীয়ভাবে করতে হবে। প্রশাসনিক কোনো বিষয় যদি থাকে দাপ্তরিক সেই বিষয়গুলোর ব্যাপারে আমি অবশ্যই দেখব যে স্কুলে খেলার মাঠ বা এখানে কোনো মাঠ করা যায় না। আর একটা কথা আসছে সম্ভবত রাস্তার কথা, সে রাস্তার ব্যাপারেও কিভাবে রাস্তা করা যায় সেই ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা করব। যারা এখানে আছেন আমাদের আব্দুল্লাহ মাস্টার সহ যারা কথা বললেন এইসব বিষয়ে, তাদেরকে বলবো যে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ শুরু করেন। আমার পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন সেটা আমি অবশ্যই করব। পেশায় একজন আইনজীবী, এই রাজনীতি থেকে যেহেতু কোনো আয় করি না, সেই কারণে এমপি হলাম বা হলাম না এই নিয়ে আমার জীবন শেষ হয়ে যায়নি। আমি নিজে আইন পেশায় আছি, আয় করি সৎভাবে আইন পেশা থেকে। আমি সবসময় মানুষের জন্য কাজে বিশ্বাসী। মহিষাকলার মানুষ আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, আমি প্রথমেই সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি। একই সাথে বলছি যে আমার অবস্থান থেকে যেহেতু বাংলাদেশে সরকার গঠন করেছে বিএনপি সরকারের একজন সাধারণ কর্মী হিসেবে এই এলাকার যা যা উন্নয়ন করা সম্ভব সেই উন্নয়ন করার জন্য আমি আগ্রহী এবং মহিষাকল্যার মানুষের জন্য আমার আগ্রহ আরো বেশি এবং অগ্রাধিকার অনেক বেশি থাকবে। সে কারণে আপনারা এলাকার মধ্যে শুধুমাত্র খেলার মাঠ বা রাস্তার কথা বলবো না, আরো কি করা যায় সেই বিষয়গুলো আমাদেরকে বলবেন। যারা এখানে সংশ্লিষ্ট আছেন তারা বলবেন। সুতরাং এইখানে যে 3 গ্রামের মানুষ আছেন, মহিষাকলা, মজলিশপুর, এখনটা সিনাতপুরের মানুষ যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এক জায়গায় হয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। সেই প্রেক্ষিতে এখানে কি কাজ করা যায় আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। আপনারা এই ওয়ার্ডে ধানের শীষকে বিজয়ী করে যে দৃষ্টান্ত রেখেছেন, আমিও আপনাদের কথা দিচ্ছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে যদি কোনো কাজ থাকে আমি আপনাদের সাথে আজীবন থাকবো। তবে আপনাদেরকে শেষ একটা অনুরোধ করব, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি তাদেরকে অনুরোধ করব প্রতিদিন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যেকটি কর্মকাণ্ড এবং উনার বক্তব্যকে আপনারা অবশ্যই অনুসরণ করবেন। উনার প্রত্যেকটি কাজ দেখবেন যে উনি কাজকে বেশি প্রাধান্য দেন। আপনারা যেমন দেখেন সুন্দর করে এখানে প্যান্ডেল করেছেন, দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই প্যান্ডেলটা না করলেও চলতো, আমরা আরাম করে এখানে চেয়ারে বসতাম, অসুবিধা নেই। আবার দেখেন এখন আমি যে কথা অনেক আগে থেকে বলে আসছি যে এই যে আমরা পিছে বসি সব চেয়ারের সাইজ একরকম রাখবেন। এখানে কোনো আমারটা একটু বড়, তারপরেরটা একটু 6 ইঞ্চি ছোট, তারপর আরো 6 ইঞ্চি ছোট, এই সংস্কৃতি থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের কাজ করার সময় আমাদের অবস্থান সবার সমান থাকার কথা। আমরা যে মানুষের জন্য কাজ করব আমাদেরকে আগে সেই মানসিকতায় আসতে হবে। আমরা দেখেন এখানে বক্তৃতা দিতে আসি, তার আগে দেখা যাবে কার নাম বললাম কি বললাম না, কার পদের নাম আসলো কি আসলো না, আমরা এই নিয়ে এখনো যুদ্ধ করি। আমাদেরকে আগে কাজ নিয়ে চিন্তা করতে হবে যে এই এলাকায় কতগুলো কাজ আপনারা করেছেন, আপনার কাজ আপনাকে সামনে টেনে নিয়ে আসবে। আমরা যদি মনে করি যে আমরা বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের একটা পদ পেয়েছি, এখন সেই পদে আমি এখন প্রত্যেক জায়গায় আমার নাম ঠিক মতো বললো কিনা, পদ ঠিক মতো বললো কিনা, কার নাম আগে গেল কার নাম পিছিয়ে গেল, সেই যুগে কিন্তু আমরা এখন নাই। আমাদের প্রত্যেককে, আমি এখানে বসে আছি, আমাদের প্রত্যেককে যিনি ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গা থেকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদেরকে আগে মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনারা দেখবেন আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের পোশাক আশাক দেখবেন,
উনি স্যুট পরেন না, উনি কোনো দামি শার্ট প্যান্ট পরেন না, উনি জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে বাংলাদেশের অর্ধেক সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। উনি যখন এই সাধারণ কাপড় চোপড় পরছেন তখন একদম থানা পর্যায়ের একজন অফিসারও কিন্তু চিন্তা করছে যে আমার এখন কি কোট পরা ঠিক হবে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো কোট পরে না। প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। বিগত আমলে যেসব খরচের বিভিন্ন আনুষ্ঠানিকতার অজুহাতে শত শত কোটি টাকা, এইসব হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করা হয়েছে, যার পরিমাণ হিসাব করলে অঙ্ক ক্যালকুলেটারে আঁটে না। একটা অনুষ্ঠান হচ্ছে 200 কোটি টাকা, 200 কোটি টাকা হিসাব করে কখনো কেউ দেখছে 200 কোটি টাকা মানে কি? আমাদের ব্যাংকের ঋণ, খেলাপি ঋণ আসছে 12 লাখ কোটি টাকা। 12 লাখ কোটি টাকা কখনো গুনে কেউ হিসাব করে দেখছে 12 লাখ কোটি টাকা মানে কি? একটা সাধারণ একটা মানুষ দেখা যাবে কিছু নাই, তাই বলে 10,000 কোটি টাকা নিয়ে গেছে। তাইলে এইটা 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, কোনো 1000 কোটি টাকার নিচে কোনো গল্প নাই। আপনি যদি 1000 কোটি না, যদি এরকম একটা ঋণ খেলাপি যদি মিরপুর থানায় তার টাকাটা নিয়ে আসা যেত, একটা হাসপাতাল, বড় হাসপাতাল বানাইতে 10 কোটি টাকা লাগে না। তাইলে আপনি এই মিরপুর থানায় 200 হাসপাতাল বানাইতে পারতেন। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে খুব সহজ ভাবে দেখি, যে টাকা মারছে, অসুবিধা কি, এটা এমন কোনো বড় ব্যাপার না। এই টাকা কার? এই টাকা আমার, আপনার। এই টাকা যদি সরকারের কাছে থাকতো তাহলে এই মিরপুর থানায় 200 হাসপাতাল হতো। আমরা এই যে হাসপাতালে না থাকা, চিকিৎসা না পাওয়ার কারণে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে কেউ এখানে গুরুতর অসুস্থ হলে মিরপুর থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে রাজশাহী যাচ্ছে। রাজশাহীতে যে হাসপাতাল আছে সেই হাসপাতাল যদি মিরপুর থানায় বানাইতে হয় খুব বেশি হইলে 20 কোটি টাকা লাগবে। এখন আপনি খোঁজেন, দেখবেন বহু ব্যবসায়ী পাবেন যে হয়তো যে কমের উপর বললাম কিছু না নিলেও 200 কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে। এই যে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এটা শুধু গল্প না, এটা শুনলে মনে হয় আরে টাকা গেছে, এটা মনে হয় আমার কি, আমার তো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি অবশ্যই হচ্ছে। কেন? কারণ এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে আমরা একটা নির্দিষ্ট হাসপাতাল পেতে পারতাম, আমাদের চিকিৎসার অবস্থা ভালো হইতো। এই যে মহিষাকলা স্কুলের কথা বলা হচ্ছে, স্কুলের ভবন হচ্ছে না, বছরের বছর 22 বছর পর এমপি হয়েছে, আরো 22 বছর লাগতো ভবন করতে। আপনি এখন হিসাব করে দেখেন, যদি 12 লাখ কোটি টাকা যদি ভাগ করা হয় তাহলে এইখানে একটা 12 কোটি টাকা দিয়ে একটা ভবন করা কোনো বিষয় না। আপনি 12 কোটি টাকা একটা স্কুলের পিছে খরচ করলেও আপনি 1 লাখ স্কুল বা ভবন বানাইতে পারবেন। তাহলে এই যে আমরা যখন বলি এই দুর্নীতি কিছু না, চুরি কিছু না, এই চিন্তা করার সুযোগ নাই। কারণ আমাদেরকে এই ব্যাপারগুলোতে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। আপনারা শুনেছেন ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত শুধুমাত্র 2টা অ্যাকাউন্ট বেরোচ্ছে, বাকি অ্যাকাউন্টের হিসাব এখনো সামনে আসে নাই। একটা অ্যাকাউন্ট থেকে 22,000 কোটি টাকা নিয়ে একটি রাজনৈতিক দল 5,000 থেকে 10,000 টাকা করে মহিলাদেরকে নির্বাচনের আগে দেওয়া হয়েছে। তাইলে হিসাব করতে হবে যে মহিষাকলায় কতজন মহিলা টাকা পেল। আর একটা অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, এক অ্যাকাউন্টে 700 কোটি টাকা আসছে, যেই 700 কোটি টাকা নাকি নির্বাচনের আগে বন্টন করা হচ্ছে। কেবল তো 2টা অ্যাকাউন্ট বেরোলো, এখনো সেই ব্যাংকে কোনো অডিট হয়নি। অডিট হওয়ার পর বোঝা যাবে যে ওই ব্যাংক থেকে কত কোটি টাকা শুধুমাত্র নির্বাচনের আগে বের করা হচ্ছে একটি রাজনৈতিক দলের নির্বাচন করার জন্য। এই টাকা কার? এই টাকা জনগণের। আপনাদের প্রত্যেককে যারা আজকে যে আয়োজন করেছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী অমর হোক।